আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফিজিওলজির আইটেম 1 পড়ব। আইটেম 1 এ সাধারণত কিছু টপিক কভার করা হয়। সেটা হচ্ছে ডেফিনিশন, গোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফিজিওলজি, হোমিওস্ট্যাসিস, ডেফিনিশন, মেজর ফাংশনাল সিস্টেমস অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস অফ দ্য বডি। The physiology definition কি? Physiology is the science that seeks to explain the physical and chemical mechanisms that are responsible for the origin, development, and progression of life. তো ফিজিওলজি বিজ্ঞানের একটা শাখা অবশ্যই, এবং আমাদের জন্ম থেকে আমরা যে বড় হচ্ছি এবং আমাদের লাইফটা যে কন্টিনিউ হচ্ছে, সেই কন্টিনিউয়েশনে আমাদের বডির মধ্যে তো প্রতিনিয়ত বিভিন্ন মেকানিজম চলছে। কিছু মলিকুলার লেভেলের মেকানিজম চলছে, আবার কিছু মেকানিজম চলছে যেগুলো মলিকুলার লেভেলের নয়, বাট এগুলো বডির মধ্যে চেঞ্জ হচ্ছে। তো ফিজিওলজি বিজ্ঞানের সেই শাখা যেটা এই বডির চেঞ্জগুলো এক্সপ্লেইন করে, সেটাই হচ্ছে ফিজিওলজি। আবার ফিজিওলজিকে বিভিন্ন ধরনের ভাগে আমরা ভাগ করতে পারি, যেমন ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়াল, সেলুলার, প্লান্ট ফিজিওলজি, ইনভার্টিব্রেট ফিজিওলজি, ভার্টিব্রেট ফিজিওলজি, ম্যামালিয়ান ফিজিওলজি অ্যান্ড হিউম্যান ফিজিওলজি। এখানে আমাদের জানতে হবে হিউম্যান ফিজিওলজিটা কি, যেহেতু আমরা হিউম্যান নিয়ে পড়াশোনা করব মেডিকেল সায়েন্সে। সো আমাদের এখন থেকে আমরা যত ফিজিওলজি পড়বো সব ফিজিওলজি হবে হিউম্যান ফিজিওলজি। The science of human physiology attempts to explain the specific characteristics and mechanisms of the human body that make it a living being. সো যেই সায়েন্সটা বা বিজ্ঞানের যে শাখাটা হিউম্যান ফিজিওলজি, বিজ্ঞানের সেই শাখা যেটা এক্সপ্লেইন করছে যে স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে মানুষের। এখন বিভিন্ন প্রাণীর বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, বা বিভিন্ন ফিজিওলজিতে ডিফারেন্স আছে। তো হিউম্যান বডির যে ক্যারেক্টারিস্টিক্স আছে বা হিউম্যান বডির যে মেকানিজমস আছে, সেটাকে যেটা এক্সপ্লেইন করছে সায়েন্সের যে শাখা, সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। সো দ্য সায়েন্স অফ হিউম্যান ফিজিওলজি অ্যাটেম্পটস টু এক্সপ্লেইন দ্য স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মেকানিজমস অফ দ্য হিউম্যান বডি দ্যাট মেক ইট আ লিভিং বিং। সো এখানে একটা ইনফরমেশন আছে যে আমাদের এন্টায়ার বডিতে, দ্য এন্টায়ার বডি কন্টেইনস 100 ট্রিলিয়ন সেলস, 100 ট্রিলিয়ন সেলস, নট বিলিয়ন, 100 ট্রিলিয়ন সেলস। তো এটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়, এটা মনে রাখতে হবে। এরপরে এক্সট্রা সেলুলার ফ্লুইড, দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। তাহলে আমাদের about 60% of the adult human body is fluid, mainly a water solution of ions and other substances. তাহলে 60% of adult human body fluid থাকে, এটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়, এটা ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা শিখব what are the contents of intracellular fluid and extracellular fluid। সেটা বলার আগে আমি বলে নিচ্ছি যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে ফ্লুইড ইনসাইড দ্য সেল, তাহলে সেলের ভিতরে যে ফ্লুইড সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এবং এক্সট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে ফ্লুইড আউটসাইড অফ দ্য সেল। তো যেই ফ্লুইডটা সেলের বাইরে থাকতেছে সেটাকে আমরা বলছি এক্সট্রাসেলুলার ফ্লুইড। এরপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গোল অফ ফিজিওলজি। ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট you can remember it. So, the goal of physiology is to explain the physical and chemical factors that are responsible for the origin, development, and progression of life. So, what is the goal of physiology? So, what is physiology? We have learned that physiology explains the physical and chemical mechanisms that are responsible for origin, development, and progression of life. তো দিস ইজ দ্য গোল অফ ফিজিওলজি, যেটাই ডেফিনেশন সেটাই গোল, ডেফিনেশনের মধ্যেই গোলটা চলে আসে। তো এটা আলাদা করে মনে রাখতে চাইলে রাখা যায়, সম্ভব, এটা রাখা যাবে মনে রাখা। কিন্তু কেউ যদি চায় যে আলাদা করে মনে রাখতে, সে আলাদা করে মনে রাখতে পারবে, কিন্তু আসলে আলাদা করে মনে রাখার দরকার হয় না, ডেফিনেশনের মধ্যেই ফিজিওলজির গোলটা চলে আসে। In the intracellular fluid, there are ions and nutrients needed by the cells to maintain life. Thus, all cells live in essentially the same environment, the extracellular fluid. এখন আমাদের জানতে হবে what is the internal environment, or মিলেও interior. It is very very important for viva, written, everything. So এখন essential environment হচ্ছে all the cells
live in essentially the same environment, the extracellular fluid. For this reason, the extracellular fluid is called internal environment of the body or milieu interior. All cells live in essentially the same environment. The extracellular fluid. For this reason, the extracellular fluid is also called the internal environment of the body or the milieu interior. This is the definition of internal environment or milieu interior. এটা হচ্ছে ফ্রেঞ্চ সাইকোলজিস্ট ক্লড বার্নার্ড 150 বছর আগে প্রায় উনি এটা ইন্ট্রোডিউস করেছেন, ক্লড বার্নার্ড। বাট এটা এমসিকিউতে দিয়ে দিতে পারে, সো এটা মনে রাখা ভালো। আমরা জানবো দ্য ডিফারেন্সেস বিটুইন এক্সট্রাসেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এখন এটার ভিতর কন্টেন্ট কী কী আছে এক্সট্রাসেলুলার এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইডে? এক্সট্রাসেলুলার ফ্লুইডে থাকবে একটা সূত্র, সহজ সূত্র আমি মনে করিয়ে দিই। মনে মনে করো যে এখানে একটা আইল্যান্ড আছে, আইল্যান্ড। তো আইল্যান্ডের মধ্যে কি থাকে? আইল্যান্ডের মধ্যে অবশ্যই নারকেল গাছ থাকবে। আইল্যান্ডের আশেপাশে কি থাকে? অবশ্যই সমুদ্রের পানি থাকবে। সমুদ্রের পানিতে অবশ্যই NaCl থাকবে, সোডিয়াম ক্লোরাইড থাকবে। তো সোডিয়াম সমুদ্রের পানিতে আছে। আর যেহেতু আইল্যান্ডের ভিতরে আছে এখানে একটা নারকেল গাছ, তো আমরা কি জানি ডাবের মধ্যে থাকে পটাশিয়াম। তো সমুদ্রের মধ্যে আছে সোডিয়াম আর ডাবের মধ্যে আছে পটাশিয়াম। তো এখানে আমরা সব সময় মনে রাখবো যে সব সময় সেলের ভিতরে বা ইন্ট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম লেভেল বেশি থাকবে এবং সেলের বাইরে থাকবে সোডিয়াম লেভেল বেশি। তো এটা মনে রাখার একটা সূত্র। মেইনলি এই দুটো মনে রাখতে হবে এবং বাকি যে নিউট্রনগুলো আছে সেটাও মনে রাখতে হবে। যেমন সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড এই যে সোডিয়ামও আছে, ক্লোরাইড আছে অ্যান্ড বাইকার্বনেট, এটা এক্সট্রা করে অ্যাড করে নিতে হবে যে এক্সট্রা সেলুলার ফ্লুইড সেলের বাইরে বা সমুদ্রের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট আয়ন্স এবং নিউট্রিয়েন্টস তো থাকবেই। সেলের বাইরে নিউট্রিয়েন্টস থাকবে না? সেলের বাইরে নিউট্রিয়েন্টস থাকবে অক্সিজেন, গ্লুকোজ অ্যান্ড ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইডে থাকবে অক্সিজেন, যেখানে থাকবে সেখানে কার্বন ডাইঅক্সাইড থাকবেই। তাহলে গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড এগুলো থাকবে সেলের বাইরে। এরপরে ইন্ট্রাসেলুলার ফ্লুইড আমরা বললাম ইন্ট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম মাস্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড ফসফেট আয়ন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড ফসফেট আয়ন এগুলো থাকবে। এরপর হচ্ছে হোমিওস্ট্যাসিস, এটা ডেফিনেশন মাস্ট। Homeostasis is the maintenance of nearly constant conditions in the internal environment. Is the maintenance of nearly constant conditions in the internal environment. এখানে একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না। এখানে মেইনটেন্যান্সও বাদ দেওয়া যাবে না, নিয়ারলি কনস্ট্যান্টও বাদ দেওয়া যাবে না। শুধু কনস্ট্যান্ট বলা যাবে না, কারণ আমাদের বডিতে বিভিন্ন ধরনের চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়াটা বিভিন্ন ধরনের ফ্যাক্টরস দিয়ে মেইনটেইন হচ্ছে। এখন মেইনটেইন যে হচ্ছে সেটা সবসময় পারফেক্ট হবে না, ইট উইল বি নিয়ারলি পারফেক্ট। সো এটা কনস্ট্যান্ট কখনোই হবে না, অলওয়েজই ডেভিয়েশন হচ্ছে, অলওয়েজই আবার ডেভিয়েশনটা রিপেয়ারও হচ্ছে বডির বিভিন্ন মেকানিজম দিয়ে, বাট এটা কখনো পারফেক্টলি কনস্ট্যান্ট হবে না, ইট উইল অলওয়েজ বি নিয়ারলি কনস্ট্যান্ট। সো মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনস ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট, দিস ইজ কল্ড হোমিওস্ট্যাসিস। এখানে আরও কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের বডিতে রেগুলেশন সিস্টেম আমাদের বডিতে দুইটা সিস্টেমের মাধ্যমে হয়। একটা হচ্ছে নার্ভাস সিস্টেম আর একটা হরমোনাল সিস্টেম, দুইটা সিস্টেম হয়। আর কন্ট্রোল সিস্টেমে আমাদের হচ্ছে ফিডব্যাক মেকানিজম আমাদের পড়তে হবে এখানে আরও। আর কন্ট্রোল সিস্টেম হচ্ছে আমাদের বডিতে দুই ধরনের কন্ট্রোল সিস্টেম থাকে। একটা হচ্ছে জেনারিক কন্ট্রোল সিস্টেম, যেটা কন্ট্রোল সিস্টেম ইন্ট্রাসেলুলার ফাংশন আর এক্সট্রাসেলুলার ফাংশনকে যেটা মেনটেন করে সেটা হচ্ছে জেনারিক কন্ট্রোল সিস্টেম। আর অন্য যে কন্ট্রোল সিস্টেমগুলো থাকে সেগুলো স্পেসিফিক অর্গানে স্পেসিফিকভাবে কাজ করে। তাহলে আমাদের রেগুলেশন অফ বডি ফাংশন হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে হরমোন সিস্টেম। নার্ভাস সিস্টেম আর হরমোন সিস্টেমের মধ্যে অনেক কিছু চলে আসে। নার্ভাস সিস্টেম আমাদের মেইনলি সিক্রেটরি অ্যাক্টিভিটি, মাস্কুলার অ্যাক্টিভিটি আর হচ্ছে মেটাবলিক ফাংশন মেনটেন করে।
আর কন্ট্রোল আর হচ্ছে আমাদের হরমোনাল সিস্টেম তো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মাধ্যমে মেইনটেইন হয়, বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন হয়, হরমোন দিয়ে আমাদের বিভিন্ন ধরনের সিস্টেম মেইনটেইন হয়। আর কন্ট্রোল সিস্টেম তো আমি বললামই, এবং আমাদের একটা হচ্ছে ফিডব্যাক সিস্টেম। হুম, আচ্ছা, এখন আমাদের জানতে হবে হোয়াট ইজ ফিডব্যাক। Feedback is auto response of a system to an impulse which is received by that system called feedback. It is a link between effector and receptor. এই যে আমাদের বডি বিভিন্ন চেঞ্জ হচ্ছে, চেঞ্জগুলো কিন্তু কারেক্ট হচ্ছে, চেঞ্জগুলো কিন্তু যদি আগের মতোই থাকে তাহলে কিন্তু বডিতে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তো চেঞ্জ একটা যে কোনো মাইনর ডেভিয়েশনও যদি হয় তাহলে বডিতে কিন্তু চেঞ্জ হচ্ছে, যেমন আমাদের ব্লাড প্রেশার যদি ইনক্রিজ অর ডিক্রিজ করে তাহলে কিন্তু সেটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। তো কারেক্টটা যে হচ্ছে সেটা হচ্ছে একটা অটো রেসপন্সের মাধ্যমে কারেক্ট হচ্ছে, এবং এই যে চেঞ্জ সেটাকে রিসিভ করতেছে একটা সিস্টেম, সেই সিস্টেমটাকে আমরা বলতেছি ফিডব্যাক। ফিডব্যাক হচ্ছে লিঙ্ক বিটুইন ইফেক্টর অ্যান্ড রিসেপ্টর। তাহলে ইফেক্টর কে? ইফেক্টর হচ্ছে যে ওই চেঞ্জগুলোকে কারেক্ট করতেছে, যে আমাদেরকে আউটকামটা দেখাচ্ছে, এবং রিসেপ্টর হচ্ছে যে রিসিভ করে সিগন্যালটা নিয়ে যাচ্ছে, সে হচ্ছে রিসেপ্টর। তাহলে it is a link between the effector and the receptor, and it is an auto response of a system to an impulse which is received by that system is called feedback. ফিডব্যাক দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, একটা নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকের দুটা ডেফিনেশন আমি দিচ্ছি, দুটার যে কোনো একটা পড়লেই হবে। পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক, এটা হচ্ছে সেম্বলিঙ্গাম। তো সেম্বলিঙ্গামে বলেছে পজিটিভ ফিডব্যাক is the one to which the system reacts in such a way as to increase the intensity of the change in the same direction. Positive feedback is less common than the negative feedback. তাহলে পজিটিভ ফিডব্যাক হচ্ছে, আরও সুন্দর একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে ইট ইজ আ রেসপন্স ইন উইচ দ্য ইনিশিয়াল স্টিমুলাস কজেস মোর অফ দ্য সেম রেসপন্স। পজিটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল কী কী হতে পারে? চাইল্ড বার্থ। পজিটিভ ফিডব্যাক মেকানিজমকে আমরা ভিশিয়াস সাইকেলও বলে, বা ভিশিয়াস সাইকেল অফ ডেথ বলে। এটা কেন বলে সেটা আমরা একটু পরে দেখব। তো পজিটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল হচ্ছে চাইল্ড বার্থ, জেনারেশন অফ নার্ভ সিগন্যালস, ব্লাড ক্লটিং। এখন আমরা দেখব চাইল্ড বার্থটা কীভাবে হয়। পজিটিভ ফিডব্যাক মেকানিজম প্রথমে সিগন্যাল রিসিভ করলো। চাইল্ড বার্থের এক্সাম্পল দিয়ে আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা বুঝি। ফার্স্টে হয় কি, চাইল্ড বার্থে সার্ভিক্সে প্রেশার পড়ে। তাহলে যখন প্রেশার পড়লো সার্ভিক্স দিয়ে, বাচ্চাকে প্রেশার দিচ্ছে সার্ভিক্স, তখন কন্ট্রাকশন শুরু হয়, ইউট্রাস কন্ট্রাক্ট করে। তো যখন কন্ট্রাক্ট করে তখন কিন্তু কি রিলিজ হয়? অক্সিটোসিন। এই অক্সিটোসিন রিলিজ হয়, আবার মোর প্রেশার অন সার্ভিক্স হয়, আরও বেশি প্রেশার পড়ে। তাহলে দের ইজ মোর অক্সিটোসিন রিলিজড, প্রেশার বাড়লো, আবার অক্সিটোসিন রিলিজ বাড়লো, আবার অক্সিটোসিন রিলিজের কারণে আবার কন্ট্রাকশন বাড়লো। এভাবে সাইকেলটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত বাচ্চা ডেলিভার হয়। সো এখানে একটা ইনিশিয়াল স্টিমুলাস থাকে, ইনিশিয়াল স্টিমুলাসের কারণে আমার সেটা অ্যাম্প্লিফাই হতে 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 যখন একটা রেসপন্স হবে, যখন একটা নির্দিষ্ট আউটকাম অ্যাচিভ হবে, তখন সেটা বন্ধ হবে। বাট একটা রেসপন্সই হচ্ছে আরও সেম রেসপন্সকেই ট্রিগার করে, করতে করতে একটা নির্দিষ্ট আউটকাম রিলিজ হওয়া পর্যন্ত সেটা চলতে থাকে। So it is a response in which the initiation stimulus causes more of the same response. তাহলে same response create করছে। That's why it is called the positive feedback mechanism. এরপরে হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম আর পজিটিভ ফিডব্যাক সিস্টেম। এরপরে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। Negative feedback mechanism কি? Negative feedback is the one in which the homeostatic mechanism reacts in such a way as to arrest the change or reverse the direction of change. এটা ইউজ করা যেতে পারে। আর একটা বেটার ডেফিনেশন হচ্ছে, some factors become excessive or deficient. A control system causes reaction which consists of a series of changes that return the factor toward a certain mean value and thus maintain homeostasis. প্রথমে তো সবার আগে হোমিওস্ট্যাসিসের
প্রবলেম হয়ে যাবে। হোমিওস্ট্যাসিস কি? ইট ইজ দ্য মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট। তাহলে নিয়ারলি কনস্ট্যান্ট যখন থাকলো না, যখন কোনো চেঞ্জ চলে আসলো, তখন কিছু ফ্যাক্টর হবে কি বেড়ে যাবে অথবা কমে যাবে, এবং এমন একটা রিয়াকশন কজ করবে যেটা অনেকগুলো একটা সিরিজ অফ চেঞ্জেস, অনেকগুলো থাকবে, চেঞ্জ থাকবে, একটার পর একটা চেঞ্জ হবে, যেটা ওই ফ্যাক্টরটাকে আবার সার্টেন একটা গড় ভ্যালুতে বা গড় একটা মানে নিয়ে আসবে। তো এভাবে মেনটেন হিমোস্ট্যাসিসটা মেনটেন করবে হোমিওস্ট্যাসিসটা। তো এটাকে বলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তো এক্সাম্পল অফ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হতে পারে রেগুলেশন অফ ব্লাড প্রেশার, রেগুলেশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে ওয়াই পজিটিভ ফিডব্যাক মেকানিজম ইজ কল্ড দ্য ভিশিয়াস সাইকেল অর দ্য ভিশিয়াস সাইকেল অফ ডেথ। অথবা কোনো টিচার জিজ্ঞেস করতে পারে, এক্সামে চলে আসতে পারে যে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের একটা হার্মফুল এক্সাম্পল বলো। হার্মফুল এক্সাম্পল কি হবে? তো এই যে এখানে এক্সপ্লেন করা আছে কেন পজিটিভ ফিডব্যাক মেকানিজম কে ভিশিয়াস সাইকেল অফ ডেথ বলা হয়। এখন ব্লাড যদি কারো লস হয়, কারো যদি সিভিয়ার, কারো যদি নর্মাল ব্লাড লস হয়, যেমন কারো যদি 1 লিটার ব্লাড লস হয়, তাহলে বডির যে বিভিন্ন মেকানিজম আছে সেটা কিন্তু সেটাকে রিপেয়ার করে দেয়। কিন্তু ধরা যায় কারো অনেক বেশি ব্লাড লস হলো, অনেক বেশি ব্লাড লস বলতে মোর দেন 2 লিটার্স। বডিতে কিন্তু অন অ্যাভারেজ 6 লিটার ব্লাড থাকে। তো কারো যদি মোর দেন 2 লিটার্স ব্লাড হয়, তাহলে কিন্তু ব্লাড লস হয়, তাহলে কিন্তু হবে কি আমাদের হার্টের উপর স্ট্রেইন পড়বে। হার্ট তো অলওয়েজ ব্লাড পাম্প করতেছে। তো যখন ব্লাড পাম্প হলো তখন হার্টের উপর স্ট্রেইন পড়লো। এখন হার্টের উপর স্ট্রেইন পড়ার কারণে আবার যে ব্লাড সার্কুলেশন সেটা কমে গেল। ব্লাড সার্কুলেশন কমে গেলে ফার্দার হার্টের উপর স্ট্রেইন পড়বে। তাহলে এভাবে হার্টের উপর স্ট্রেইন পড়তে পড়তে সেটা কিন্তু আর রিকভার করা যাবে না। এই যে 1 লিটার ব্লিড হলে এদিকে টাইম, এদিকে পাম্পিং ইফেক্টনেস অফ দ্য হার্ট পার মিনিট, আর এদিকে টাইম আওয়ার্স এ টাইম। 1 লিটার ব্লাড হয়ে গেলে ইট উইল রিটার্ন টু নর্মাল বাই দ্য ফিডব্যাক সিস্টেমস অফ দ্য বডি। পজিটিভ ফিডব্যাক সিস্টেমস কিন্তু না, নেগেটিভ ফিডব্যাক সিস্টেমসে এটা নর্মাল লেভেলে চলে যাবে। বাট যদি কারো 2 লিটারের বেশি ব্লিডিং হয় তাহলে এটা আর রিকভার হবে না। এটা হার্টের উপর স্ট্রেইন পড়বে, হার্টের উপর স্ট্রেইন পড়ে আবার হচ্ছে বডিতে সার্কুলেশন কমবে। এই সার্কুলেশন কমার কারণে আবার হার্টের উপর স্ট্রেইন পড়বে, পড়তে 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 এক সময় ঠুস মারা যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট আইটেমের মোটামুটি টপিক। আর আরও কিছু জিনিস আছে যেটা হচ্ছে অত ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখা ভালো। যেমন হোয়াট ইজ দ্য গেইন অফ আ কন্ট্রোল সিস্টেম, এটা মাঝে মাঝে কিছু কিছু মেডিকেল টিচাররা জিজ্ঞেস করে। টিচার যদি মনে করে যে না দেখে ওকে একটু আটকায় তাহলে জিজ্ঞেস করতে পারে। যেমন হোয়াট ইজ দ্য গেইন অফ আ কন্ট্রোল সিস্টেম? The degree of effectiveness with which a control system maintains constant conditions is determined by the gain of the negative feedback. এখন gain is equal to correction by error. এটা তেমন কিছুই না। বেসিক্যালি আমাদের বডির যে কন্ট্রোল সিস্টেম আছে, মেইনলি নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, সেটা যখন কোনো ডেভিয়েশনকে, স্ট্যান্ডার্ড থেকে যে ডেভিয়েশনটা হয় হোমিওস্ট্যাসিসের, সেটাকে যখন কারেক্ট করে তখন প্রপারলি 100% কারেক্ট করতে পারে না। ইটস নট 100% ইফেক্টিভ। কিছু থাকে লস, যেমন কিছু এরর হয়ে যায়, কিছু কারেকশন হয়, কিছু এরর হয়। তো গেইন হচ্ছে কোনটা অ্যাকচুয়ালি যে কতটুকু কারেক্ট হলো সেটাই হচ্ছে গেইন। গেইন ইজ ইকুয়াল টু কারেকশন বাই এরর। এতটুকু কারেকশন হলো আর কতটুকু এরর হলো সেটাকে আমরা ডিভাইড করলে আমরা অ্যাকচুয়াল গেইনটা বা অ্যাকচুয়াল যে কারেকশন সেটা পেয়ে যাই। সেটাই হচ্ছে গেইন অফ আ কন্ট্রোল সিস্টেম। তো আজকে এতটুকুই আইটেম 1-এর টপিক। এতটুকু পড়লেই আমার মনে হয় এনাফ। থ্যাংক ইউ।